নমস্কার, আমি বোধিসত্ত্ব খান আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, যারা মার্কেটকে প্রত্যেক দিন কাছ থেকে দেখছেন তারা জানেন যে আজকের জন্মাষ্টমীর দিন সোমবার শেয়ার বাজার, ভারতীয় শেয়ার বাজার আবার তার সর্বোচ্চ শিখরকে ছাড়িয়ে গেছে, নতুন উচ্চতায় ভারতীয় শেয়ার বাজার চলে গিয়েছে। নিফটি তার সর্বকালীন উচ্চতা, সেন্সেক্স তার সর্বকালীন উচ্চতা 1%-এর উপর ট্রেড করছিল আজকে নিফটি এবং সেন্সেক্স। এমতো অবস্থায় দাঁড়িয়ে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, খুব কঠিন হয়ে যায় যে কোন শেয়ারটা ভালো, কোন শেয়ারটা দীর্ঘ মেয়াদে খুব ভালোভাবে একজন বিনিয়োগকারী সম্পদ সৃষ্টি করে দিতে পারে, বিশেষ করে যেখানে দেখা যাচ্ছে যে এরকম র্যালির পরে অধিকাংশ শেয়ারেই কিন্তু র্যালি আসছে, অধিকাংশ শেয়ারেই কিন্তু একদম চড়ছে, যে অর্থাৎ স্বাভাবিকভাবে যে শেয়ারগুলো ফান্ডামেন্টালি ভালো নয়, অর্থাৎ গুণগতভাবে তাদের মান তেমন উন্নত নয়, যেহেতু শেয়ার বাজার তার চরম উন্নতি করছে, তার সর্বোচ্চ শিখর ছাড়িয়ে যাচ্ছে, তার ফলে এই ফান্ডামেন্টালি উইকার সেকশন অফ শেয়ারস গুলো কিন্তু ট্রেড করছে, তাদের দাম উঠে যাচ্ছে, আপার সার্কিট লাগছে। এই জায়গাটাই কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ যেগুলো ফান্ডামেন্টালি ভালো কোম্পানি নয় কিন্তু শেয়ার বাজার চড়ার সঙ্গে সঙ্গে তারাও চড়তে থাকে, শেয়ার মার্কেটে যখন সংশোধন আসে বা পতন আসে সেই শেয়ারগুলি কিন্তু সবার আগে পতন শুরু হয়। এবং এরকম বহু উদাহরণ রয়েছে, আমি যেমন গত ব্লগেই দেখিয়ে দিয়েছি যে যারা বিনিয়োগকারীদের সম্পদ সৃষ্টি করার বদলে বিনিয়োগকারীদের প্রায় সমস্ত সম্পদই এরকম একদম পুরোপুরি শেষ করে দিয়েছে। এরকম নিফটির বহু শেয়ারই রয়েছে যেগুলো অবশ্য পরবর্তীকালে নিফটি থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে প্রিয় বন্ধুরা, যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ সৃষ্টি করতে চান, যারা পরবর্তী প্রজন্মের জন্য কিছু করে রেখে যেতে চান, তাদের জন্য বেশ কিছু টেকনিক রয়েছে যেটা ফলো করা মাস্ট। এবং আমরা যতই ফান্ডামেন্টালি ঝাড়াঝাড়ি করি না কেন, এটাও ঘটনা যে আমাদের সাধারণ যারা বিনিয়োগকারী তাদের পক্ষে কিন্তু একটি কোম্পানির ফরেন্সিক অডিট করাটা খুব ডিফিকাল্ট। অর্থাৎ কোম্পানির মোটামুটি তার কোম্পানির ব্যালেন্স শিট বলুন, ইনকাম স্টেটমেন্ট বলুন, ক্যাশ ফ্লো দেখুন, যাই বলুন না কেন, সেইগুলোকে তার মধ্যে কোথাও না কোথাও অসঙ্গতি রয়েছে কিনা সেটা কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে বোঝাটা খুব ডিফিকাল্ট। কিন্তু কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যেগুলো চোখের সামনে দেখলে বোঝা যায়, এবং বছরের পর বছর এক যুগে যদি আমি ধরি, যদি 10 বছরের আমি ধরে করে যদি একটা পিরিয়ড ধরি, তাহলে কিন্তু দেখতে পারবো যে এমন শেয়ারস রয়েছে যাদের কিছু কিছু চরিত্র রয়েছে, কিছু কিছু কোয়ালিটিস রয়েছে, যার কোয়ালিটিস গুলোর ফলে এই শেয়ারগুলো কিন্তু বিনিয়োগকারীদের অসম্ভব সম্পদ সৃষ্টি করে দিয়েছে। সুতরাং আজকে আলোচনা করছি সেই কটা কোয়ালিটি যেটা একটা শেয়ার বা একটা কোম্পানির অবশ্যই থাকার প্রয়োজন, যার ফলে মানে বিনিয়োগকারীরা যদি সেইগুলো দেখে বিনিয়োগ করেন তাহলে কিন্তু মোটামুটি একটা আন্দাজ করা যায় যে এই কোম্পানিগুলো কিন্তু ভবিষ্যতে ভালো করবে। দেখুন, উদাহরণের তো অভাব নেই, ভারতীয় শেয়ার মার্কেটে ভালো কোম্পানির অভাব নেই, কিন্তু এর সঙ্গে দেখতে হবে যে কোম্পানিটার মানে সর্বগুণ সম্পন্ন কিনা, আর যদি গুণ সম্পন্ন নাও হয় তার এমন বহু গুণ রয়েছে কিনা, তার হয়তো 16 কলা নেই কিন্তু তার মধ্যে যদি তার 12 কলাও থাকে, 12টি গুণও থাকে, সেটাও কিন্তু যথেষ্ট গ্রহণযোগ্য। প্রথম যেটা এর আগে আমি বারবার আলোচনা করেছি, এখনো আলোচনা করব, যে দেখুন একটি কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি কোম্পানি কিনবো কি কিনবো না সেটা বোঝার জন্য বা অন্যান্য কোম্পানিকে ঝাড়াই বাছাই করে যদি একটা কোম্পানিকে চুজ করতে হয়, তার অন্যতম একটা প্যারামিটার কিন্তু রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। যে কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অন্তত 20 থেকে 30-এর মধ্যে রয়েছে কিংবা তার বেশি রয়েছে গত 10 বছরে দেখুন, সেরকম কোম্পানি কিন্তু তার বিনিয়োগকারীদের জন্য অঢেল ঐশ্বর্য সৃষ্টি করে দিয়েছে। উদাহরণ তো চোখের সামনেই রয়েছে, উদাহরণ রয়েছে এশিয়ান পেন্টস, উদাহরণ রয়েছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ, উদাহরণ রয়েছে নেসলে, ব্রিটানিয়া, ম্যারিকো, হিন্দুস্তান ইউনিলিভার,
অর্থাৎ যে কোম্পানিগুলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু দুর্দান্ত 20% ওপর, এইবার তার গ্রোথটাও, এরপর সেকেন্ড যে প্যারামিটার সেটা হচ্ছে গ্রোথ, সেটা কিন্তু কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ নয়। কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ মানে মিন অ্যাভারেজ, যতগুলো কম্পাউন্ডেড গ্রোথ হয়েছে প্রত্যেক বছর তার একটা মিন অ্যাভারেজ হচ্ছে সিএজিআর, সেটার থেকে গুরুত্বপূর্ণ সে অন্তত প্রত্যেক বছর 15% বেশি করে তার গ্রোথ হয়েছে কিনা। মানে এক বছর 15% হলো, তার বছর 10%, তার বছর 8, তারপরের বছর হয়তো 8%, তারপরের বছর দেখা গেল 20%। না, এরকম নয়। যে কোম্পানি নিয়মিত হারে অন্তত 15% করে গ্রোথ দেখাচ্ছে, সেই কোম্পানিগুলো কিন্তু অঢেল ঐশ্বর্য সৃষ্টি করে দিয়েছে গত 10 বছরে তাদের বিনিয়োগকারীদের জন্য। যে উদাহরণগুলো দিলাম সেগুলো তো রয়েছেই, এছাড়া নিফটির বাইরে এমন বহু স্টকস রয়েছে, যেমন ফর এক্সাম্পল আপনার যদি পেইন্ট সেক্টরে দেখেন সেখানে বার্জার, যদি আপনার সি ফুডের ক্ষেত্রে দেখেন সেখানে অবন্তী ফিডস, অর্থাৎ এরকম উদাহরণ রয়েছে যাদের গ্রোথ কিন্তু 15% করে রেগুলার নিয়মিত হয়েছে এবং তাদের ক্যাপিটাল আরো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিন্তু অন্তত 20%-এর উপর নিয়মিত হারে হয়েছে। এরপরে চলে আসছি হচ্ছে যে কোম্পানিটা ফ্রি ক্যাশ ফ্লো কেমন। ফ্রি ক্যাশ ফ্লো ডেফিনেশন অনুযায়ী রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মাইনাস কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ আমি যখন রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড মানে খুব সহজ ভাষায় বলতে গেলে আমার নিজের টাকা এবং আমি ব্যাংক বা অন্যান্য জায়গা থেকে কত টাকা ধার করেছি, দুটো মিলিয়ে আমার কাছে কত টাকা রয়েছে এবং সেই টাকা আমি ব্যবসায় ঢালার পর আমার রিটার্ন কত আসছে। সুতরাং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অর্থাৎ আমার এই ইকুইটি প্লাস ডেট থেকে কত রিটার্ন আসছে মাইনাস কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ আমি বাজার থেকে যে টাকা ধার করেছি এবং তার জন্য আমাকে কত ইন্টারেস্ট দিতে হচ্ছে, এটা হচ্ছে আপনার ফ্রি ক্যাশ ফ্লো ডেফিনেশন। এই ফ্রি ক্যাশ ফ্লো কটা কোম্পানি রয়েছে এবং এটা পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো কিনা সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যে কোম্পানির পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো রয়েছে তারপরে তার কোম্পানিটার অর্থনৈতিক ভাবে কিন্তু মজবুত অবস্থায় রয়েছে। তারপর চলে আসছি হচ্ছে মনোপলি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখুন, যে কোম্পানি সাকসেসফুল হোক না কেন, যে কোম্পানি গত 10 বছর 15 বছর 20 বছর 30 বছর এরকম করে অকাতরে বিনিয়োগকারীদের সম্পদ সৃষ্টি করে দিয়েছে, তারা কিন্তু নিজে নিজে সেক্টরে বাদশা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখুন, পিডিলাইট বলতে ফেভিকল, ফেভিকুইক, ফেভিস্টিক, তার তুল্য মূল্য কোনো প্রোডাক্ট কি বাজারে আছে? উত্তর হচ্ছে নেই। থাকলে আমরা কিন্তু ভ্রু কোচকাই, আমরা ফেভিকল, ফেভিস্টিক বা ফেভিক গ্লুয়ের খোঁজই কিন্তু দোকানে গিয়ে করি, এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ তার কিন্তু প্রোডাক্টের গ্রহণযোগ্যতা এবং পপুলারিটি কিন্তু সাংঘাতিক এমন জায়গায় পৌঁছেছে যে একটা কোম্পানিকে কেবলমাত্র একটি প্রোডাক্টের মাধ্যমে আমরা চিনে ফেলি। একই কথা কিন্তু সাজে হচ্ছে নেসলের ক্ষেত্রে। নেসলের মানে বাচ্চাদের জন্য মানে খাদ্য তৈরি করাতে নেসলে ভারতবর্ষের 1 নম্বর কোম্পানি, তার ধারে কাছে কেউ কোথাও নেই। নেসলের আরেকটি অন্যতম পপুলার প্রোডাক্ট অবশ্যই ম্যাগি। এরকম বাচ্চা খুব কম রয়েছে যারা ম্যাগি অন্তত জীবনে একবার হলেও তার স্বাদ গ্রহণ করেনি। অর্থাৎ নেসলের গুণগতভাবে মান উন্নত এবং তার প্রোডাক্ট একটি প্রোডাক্ট মাধ্যমেই কিন্তু তার পপুলারিটি রয়েছে। এই ব্যাপারে কিন্তু এই তথ্যটা কিন্তু অনস্বীকার্য যে নেসলে কিন্তু তার এরিয়াতে অ্যাবসলিউট মনোপলি। তর্কের খাতিরে দেখুন, ব্রিটানিয়ার ক্ষেত্রেও তাই সত্যি। ব্রিটানিয়া তা বিস্কিট তৈরি করে, কেক তৈরি করে, ছোটবেলায় আমরা খেয়েছি, আমাদের বাবারা খেয়েছেন, আমাদের শিশুরা খাচ্ছেন এবং বাস্তব হচ্ছে যে ব্রিটানিয়া এত বছর অবধি কিন্তু কম দামে একই গুণমান বজায় রেখেছে। সেই জন্য তার গ্রহণযোগ্যতা মোটামুটি ত্রিবান্দাম থেকে শিলিগুড়ি সব জায়গাতেই পাবেন। অর্থাৎ এই কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখুন যে এই কোম্পানিগুলো কিন্তু নিজের ক্ষেত্রে মনোপলি। তার মানে মনোপলি মানে হচ্ছে একছত্র আধিপত্য। সেটা কিন্তু কেবলমাত্র নিফটি কোম্পানিগুলোর মধ্যেই হবে তা নয়। এমন অনেক সেক্টর রয়েছে যেখানে কোম্পানিগুলো কিন্তু মিড ক্যাপ বা স্মল ক্যাপ কিন্তু তাদের ক্ষেত্রে তারা কিন্তু রাজা। এর আগে এই যে উদাহরণটা দিলাম, যেমন হচ্ছে অবন্তী ফিডস কিন্তু সি ফুডের ক্ষেত্রে ভারতবর্ষের 1 নম্বর কোম্পানি, তার এরিয়াতে মনোপলি রয়েছে তার।
এবং শুধু তাই না, অন্যান্য কোম্পানি সে কিন্তু নিজে একটা মিড ক্যাপ কোম্পানি, অর্থাৎ তার গ্রোথ হবার সম্ভাবনা প্রচুর রয়েছে। এখনো কিন্তু সি ফুডের ক্ষেত্রে কিন্তু কোনো লার্জ ক্যাপ কোম্পানি আসেনি বটে, কিন্তু এই মিড ক্যাপ কোম্পানিগুলো যেহেতু মনোপলি রয়েছে, অর্থাৎ একছত্র আধিপত্য রয়েছে, তাদের মানে ম্যাক্সিমাম যে মার্কেট সেটা ক্যাপচার করে গেছে এই ধরনের কোম্পানি, সুতরাং সে তার জায়গায় রাজা। অর্থাৎ বারবার বিশেষজ্ঞরা কিন্তু এই কথাই বলেন, যে কোম্পানি নিজের সেক্টরে বাচ্চা, সেই সেক্টরটা যতই ছোট হোক বা আপকামিং হোক বা গ্রোয়িং হোক, সেই সব কোম্পানির দিকে কিন্তু নজর রাখা উচিত। এবং তার সঙ্গে এই প্যারামিটার্স গুলো তো অবশ্যই, এক হচ্ছে ফ্রি ক্যাশ ফ্লোটা, ক্যাশ ফ্লো জেনারেশন হচ্ছে কিনা, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড অন্তত 15% ওপর থাকছে কিনা, মানে যদি 10 বছর নাও হয় অন্তত যদি 5 বছর যদি 15% ওপর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে কিনা। তারপর হচ্ছে নেট ক্যাশ, এটা গুরুত্বপূর্ণ একটা কোম্পানির ক্ষেত্রে। নেট ক্যাশ মানে কি, ঘাবড়াবার মতন কিছু নেই, অর্থাৎ আমার কাছে বর্তমানে কত টাকা রয়েছে, 1। 2 নম্বর হচ্ছে আমার বাজারে কত ধার রয়েছে, এবং মানে লায়াবিলিটি। এইবার সোজা কথা হচ্ছে যে আমার কাছে কত টাকা বাকি মানে হাতে রয়েছে, এবং তার থেকে যদি আমি লায়াবিলিটি বাদ দিই, যেটা থাকে সেটা করছে নেট ক্যাশ কোম্পানি। সুতরাং খুঁজে দেখুন যে এরকম কোম্পানি অন্তত বেশ কয়েকটা পাওয়া যাবে ভারতীয় শেয়ার বাজারে যারা নেট ক্যাশ কোম্পানি, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আগে যে প্যারামিটার্স গুলো সেগুলো কিন্তু মাথায় রেখে দেওয়া দরকার। এরপরেরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া কোনো কোম্পানি চলে না, এক্সট্রাঅর্ডিনারি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। অর্থাৎ একটা কোম্পানি ততটাই ভালো যত তার ভালো হচ্ছে তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। এর আগে কয়েকটা ব্লগে কিন্তু এশিয়ান পেন্টসের উদাহরণ দিয়েছি, হিন্দুস্তান ইউনিলিভারের উদাহরণ দিয়েছি। দেখুন এশিয়ান পেন্টস কি করে, এশিয়ান পেন্টস এর কিন্তু তার হোলসেলারের কোনো প্রয়োজন নেই, সে সরাসরি কিন্তু তার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছে দেয়। এবং এশিয়ান পেন্টস এর 70,000-এর উপর সারা ভারতবর্ষ জুড়ে তার ডিস্ট্রিবিউটর রয়েছে, যাদের কাছে প্রত্যেক দিন 4 বার করে মাল পৌঁছে যায়। অর্থাৎ খুব সোজা কথায় এশিয়ান পেন্টস যা প্রোডাক্ট তৈরি করে দিনে 4 বার সার বিক্রি করার ক্ষমতা রাখে। এরকম নেটওয়ার্ক, মানে এশিয়ান পেন্টসকে পেন্টস কোম্পানি বলা হয় বটে, কিন্তু এটাও অনেক বেশি বড় আইটি কোম্পানি, কারণ যার এই লেভেলে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, যার প্রত্যেক দিন নতুন ডেটা বিনিয়োগকারীদের কাছ থেকে নিতে পারছে, কত চাহিদা, কে নিচ্ছে, কতবার নিচ্ছে, সারা ভারতবর্ষ জুড়ে যার কাছে পরিষ্কার একটি চিত্র রয়েছে, সেটা কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার বাদ দিয়ে অন্য কোনো কোম্পানির কাছে এই বৃহৎ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নেই। হ্যাঁ, অ্যামাজনের কাছেও এই সাংঘাতিক ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নেই, এবং সেই জন্যে এশিয়ান পেন্টস কিন্তু বিশ্বের অন্যতম, ভারতবর্ষ তো বাদই দিন, বিশ্বের অন্যতম সেরা কিন্তু কোম্পানি হিসাবে পরিগণিত হয়। এশিয়ান পেন্টস 1 বছর, 10 বছর, 20 বছর, 30 বছরের কোম্পানি নয়। এশিয়ান পেন্টস এর বয়সকাল 50-এর উপরে বেশি, এবং সে একইভাবে সে কিন্তু তার গ্রাহকদের দিনের পর দিন স্যাটিসফাই করে যাচ্ছে। সুতরাং এরকম কোম্পানি দেখুন, তার যে দিনের পর দিন তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, অর্থাৎ তার মাল যে বিক্রি হবে কত তাড়াতাড়ি বিক্রি হবে, এবং কত তাড়াতাড়ি তার ডিস্ট্রিবিউটরদের কাছে সেই প্রোডাক্টটা পৌঁছে যাবে, এরকম কোম্পানির খোঁজ করতে হবে। কারণ যার নেটওয়ার্ক সাংঘাতিক, সেটা কোম্পানি হোক বা মানুষ হোক, তিনি কিন্তু জীবনে সফল হবেনি। এবং এশিয়ান পেন্টস কিন্তু কেবলমাত্র একটা উদাহরণ, বারবার বলে দিচ্ছি, এখানে কোনো রকম রিকমেন্ডেশন নেই, কোনো সাজেশন নেই, কোনো অ্যাডভাইস নেই, কেবলমাত্র তত্ত্বভিত্তিক কথা যে দেখুন কিভাবে সম্পদ সৃষ্টি হয় ভারতবর্ষে, অর্থাৎ নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশনের একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর আরেকটা জিনিস, খুব মজার জিনিস, যেটা আমার নজরে পেরেছে, আমি জানি না এর আগে অন্যরা কেউ বলেছেন কিনা, সেটা হচ্ছে যে এটা নিয়ে সম্ভবত কেউ কোনোদিন আলোচনাও করেননি। এই পয়েন্টটা কিন্তু মাথায় রাখতে হবে। একটা ফিল্ম ছিল আদার পিপলস মানি। আদার পিপলস মানি মানে হচ্ছে অন্য মানুষের পয়সায় ব্যবসা করা। যারা দুর্ধর্ষ বিজনেস করেন, যারা ভারতবর্ষের দুরন্ত কোম্পানি, তারা কিন্তু নিজের পয়সা থেকে অন্য মানুষের পয়সায় ব্যবসা করেন 0 ইন্টারেস্ট রেট দিয়ে। কিভাবে সম্ভব হয়? এইখানে প্রশ্নটা হচ্ছে যে
এইখানে প্রশ্ন হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল এবং অ্যাকাউন্ট রিসিভেবল। দেখুন এই দুটোর দিকে অধিকাংশ মানুষই নজর দেন না যারা বিনিয়োগ করেন, কিন্তু এই দুটো হচ্ছে অ্যাবসলিউট মাস্ট। অ্যাকাউন্ট পেয়েবল মানে আমি যে কোনো পণ্য তৈরি করছি, আমাকে নিশ্চয় কেউ না কেউ কোনো না কোনো কোম্পানি মাল সরবরাহ করছে, এবং সেই প্রশ্নটা হচ্ছে সেই কোম্পানিকে আমি কতদিন বাদে আমার বকেয়া টাকা, আমার মানে তার বকেয়া টাকা আমি তাকে ফেরত দিচ্ছি। এবং অ্যাকাউন্ট রিসিভেবলস মানে আমি কাউকে আমার পণ্য বিক্রি করেছি, কত দ্রুত ওর কাছ থেকে আমি টাকা ফেরত আসছে। এইখানে আমি যত দেরি করে আমার পাওনাদারদের টাকা ফেরত দেব এবং যত তাড়াতাড়ি আমি আমার পাওনাদারদের কাছ থেকে আমি টাকা আদায় করতে পারবো, সেখানে কিন্তু একটা কোম্পানির সাকসেসফুল হওয়ার রহস্য বা ফর্মুলা লুকিয়ে আছে। দেখবেন কি কি কোম্পানি রয়েছে যারা এইভাবে ব্যবসা দিনের পর দিন অন্য মানুষের পয়সায় ব্যবসা করছে 80% ইন্টারেস্ট না দিয়ে। এর মধ্যে রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, 13.5 দিনে 13.64 ডেজ সে তার যাদের কাছ থেকে টাকা পায় তাদের কাছ থেকে টাকা নিয়ে নেয় মাত্র 13.5 দিনে। কিন্তু কত দিনে সে টাকা ফেরত দেয়, মানে পাওনাদারদের টাকা ফেরত দেয় 160 দিনে। অর্থাৎ হিসেব মতন সে প্রায় 6 মাস ধরে অন্য মানুষদের টাকায় ব্যবসা করে। বুঝতে পারছেন খেলাটা? মাত্র 14 দিনে নিজের টাকা নিজে আদায় করে নিচ্ছে, কিন্তু পাওনাদার মানে যারা টাকা পাবে তাদের কাছে, মানে সেই কোম্পানির কাছ থেকে তাকে 6 মাস বসিয়ে রাখছে, তারপর তাকে টাকা নিচ্ছে। এটাকেই বলে আদার পিপলস বিজনেস, আদার পিপলস মানি, অর্থাৎ অন্যের টাকায় পরের ধানে পোদ্দারি করা। 2 নম্বর আইটিসি, আরেকটি দুর্ধর্ষ কোম্পানি। মাত্র 18.5 দিন, মানে 19 দিনই ধরুন, 19 দিনে সে পাওনাদারদের মানে সে টাকা কিন্তু নিজের টাকা নিজে বুঝে নেয়। 19 দিনে তার নিজের অ্যাকাউন্টে তার বিক্রি করা পণ্যের টাকা চলে আসে। 78 দিন বাদে সে টাকা ফেরত দেয় অন্যান্য মানে পাওনাদারদের, অর্থাৎ সেও কিন্তু প্রায় 2.5 মাসে সে অন্যের টাকায় ব্যবসা করে। নেসলে, একটু আগে যা নিয়ে আলোচনা করলাম, 4.5 দিনে নিজের টাকা সে নিজে বুঝে নেয়। মাত্র 4.5 দিনে তার সমস্ত বিক্রি করা পণ্যের টাকা তার ব্যাংকে ঢুকে যায়। 114 দিন পরে সে তার পাওনাদারদের টাকা ফেরত দেয়। চলে আসি ডাবর, 21 দিনে নিজের টাকা বুঝে নেয়, 197 দিনে সে অন্যের টাকা ফেরত দেয়। চলে আসি শ্রী সিমেন্টস, কলকাতার কোম্পানি, 18.5 দিনে নিজের টাকা বুঝে নেয়, 301 দিনে বছরের শেষে গিয়ে সে পাওনাদারদের টাকা ফেরত দেয়। হ্যাভেলস 19.5 দিনে নিজের টাকা বুঝে নেয়, 93 দিনে সে অন্য টাকা ফেরত দেয়। ম্যারিকো ইন্ডাস্ট্রিজ 17.5 দিনে নিজের টাকা বুঝে নেয়, 108 দিনে পাওনাদারদের টাকা মেটায়। এরকম কোলগেট, পামোলেভ, রিল্যাক্সো ফুটওয়্যার, জ্যোতি ল্যাবরেটরিজ খুব কম দিনে নিজেদের টাকা বুঝে নেয়, কিন্তু বহু দিন লাগিয়ে দেয়, 6 মাস, 5 মাস, 4 মাস, এর পর সে তার পাওনাদারদের টাকা মেটায়। তাহলে এই যে কটা কোম্পানি আমি বললাম তাদের মধ্যে একটা লক্ষণীয় বস্তু হচ্ছে যে এগুলো হচ্ছে ফাস্ট মুভিং কনজিউমার গুডস। খুব তাড়াতাড়ি তাদের শেলফ লাইফও কম এবং খুব দ্রুত তাড়াতাড়ি শেলফ থেকে তাদের পণ্য বেরিয়ে যায়। কিন্তু কতদিন, এটা কিন্তু ক্ষমতা, অর্থাৎ কিন্তু একটি কোম্পানির ক্ষমতা যে সে ইচ্ছে করলে তার নিজের তাকে যারা সরবরাহ করে মাল তাদেরকে বসিয়ে রাখতে পারে, কারণ তারা জানে যে তাদেরকে সরবরাহ যদি অন্য কেউ বন্ধ করে দেয়, অন্য কোম্পানি মুখিয়ে রয়েছে তাদের কাঁচামাল সরবরাহ করার জন্য। সুতরাং এইখানে কিন্তু এই কোম্পানিগুলো নিজের এরিয়াতে অ্যাবসলিউট ডমিনেন্স দেখায়। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কোন কোম্পানিগুলো কেন শেয়ার মার্কেটে হোক গোটা ভারতবর্ষে তাদের নিজস্ব ব্যবসা এই লেভেলে প্রসারিত করেছে। তাহলে যদি এই ভিডিওটা ভালো লাগে, হাত জোর করে অনুরোধ করবো, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে এটা শেয়ার করুন এবং অবশ্যই একটা লাইক দিন, যাতে ভবিষ্যতে আমি অনুপ্রাণিত হতে পারি আরেকটি নতুন ভিডিও আনার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।